দ্য মিডল ইস্ট এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর সব থেকে পলিটিক্যালি চার্জ জায়গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যে কোনো গ্লোবাল পাওয়ারের ফরেন পলিসির একটা বড় অংশই এই অঞ্চলের উপর নির্ভরশীল। কিন্তু কেন? প্রথম কারণ এই অঞ্চলের ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ বিশ্বের তেলের ভান্ডার। আর দ্বিতীয়, এই অঞ্চল জুড়ে আছে বিশ্বের 3টি প্রধান ধর্মের, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান আর ইসলামের শিকড়। আর তৃতীয় কারণ জাস্ট এর ভৌগোলিক অবস্থান। এটি 3টি মহাদেশের সংযোগস্থল, যার ফলে এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্র নয়, বরং গ্লোবাল পাওয়ারের একটা খেলার মাঠ বলা যায়। এই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল 1967 সালের 6 ডে ওয়ারের সময়, যার পরে গামাল আব্দেল নাসেরের পতনের ফলে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয় এখানে। আর সেই ভ্যাকিউম ধীরে ধীরে পূরণ করেছিল 2টি দেশ, একটা ইরান আর একটা সৌদি আরব। একদিকে শিয়া ইরান আর অন্যদিকে সুন্নি সৌদি। বছর পর বছর ধরে এই দুই দেশ মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতায় ছিল, কখনো পলিটিক্সের মাধ্যমে, আবার কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে বিভিন্ন পার্টিকে সাপোর্ট দিয়ে। কিন্তু আজকের দিনে এই হিসাব নিকাশ কিন্তু বদলে যাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ বা পালিয়ে যাওয়ার পরে বলেন, সেটা শুধুমাত্র সিরিয়ার রাজনীতিতেই প্রভাব ফেলেনি, এই পুরো অঞ্চলের জিওপলিটিক্যাল গেমকেই আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছে। বাশার আল আসাদের পতন ইরানের মিলিটারি এফিসিয়েন্সিকে প্রশ্নবিদ্ধ করছে। আবার এইটাই হুট করে তুর্কিশ ইন্টেলিজেন্সকে লাইমলাইটে নিয়ে এসেছে। ইসরায়েলও সুযোগ পেয়েছে গোলান হাইটস পার করে সিরিয়ার আরও বেশ কিছু অঞ্চল দখল করে নেয়ার। আর ফিলিস্তিন থেকে চোখ সরে গিয়ে সারা পৃথিবী প্রায় তাকিয়ে আছে এখন সিরিয়ার দিকে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সিরিয়ার এই ঘটনা ইরান, সৌদি আর তুর্কি এই 3টা দেশের মধ্যে একটা নতুন রিয়ালিটি তৈরি করেছে, আর সেই রিয়ালিটি কিভাবে মধ্যপ্রাচ্যের পুরো জিওপলিটিক্যাল গেমটাকে চেঞ্জ করে নিচ্ছে সেইটাই জানবো। তো চলুন শুরুটা করা যাক ম্যাপ থেকেই। মধ্যপ্রাচ্যের একটা ছোট জায়গা গোলান হাইটস। মানচিত্রে এটা হয়তো তেমন বড় কিছু নয়, কিন্তু এর গুরুত্ব বিশাল। একদিকে ইসরায়েল আর আরেকদিকে সিরিয়া। 1981 সালে ইসরায়েল এই গোলান হাইটসকে নিজেদের ঘোষণা করে এবং সেখানে তাদের মিলিটারি পাঠায়। আমরা এখনের দিনে যেটাকে বলি অ্যানেক্সেশন, অর্থাৎ একটা দেশ যখন জোর করে আরেকটা দেশের কোনো একটা ভূখণ্ড দখল করে নিতে চায় বা সরাসরি বলতে গেলে মিলিটারি অ্যাগ্রেশন চালায় সেখানে। যেমন রাশিয়া ইউক্রেনের কিছু অংশ করেছে বর্তমানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই কাজের জন্য আমেরিকা রাশিয়া তীব্র সমালোচনা করলেও ইসরায়েলের এই অ্যানেক্সেশন তারা সমর্থন করেছিল সেই 81 সালে। এমনকি আজও আমেরিকা আর ইসরায়েল ছাড়া বিশ্বের বাকি সব দেশ গোলান হাইটসকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। ইসরায়েল এখন শুধু গোলান হাইটসের নিয়ন্ত্রণই নয়, বরং সেটিকে ছাড়িয়ে সিরিয়ার দিকে আরও ভেতরে পুশ করছে। শুরুতে বলা হয়েছিল এটি সাময়িক সময়ের জন্য, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার করে জানিয়ে দেন তারা এই জায়গায় তাদের সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিনই রাখবে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত। এই গোলান হাইটসের ইসরায়েলের দখল কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী পুরোপুরি ইল্লিগাল। আর ইসরায়েলের সাথে বাশার আল আসাদের কিন্তু একটা সিজফায়ার ডিলও ছিল, যা আসাদের পতনের পর থেকে প্রায় অকার্যকরী হয়ে গেছে বলা যায়। এখন ইসরায়েল দাবি করছে সিরিয়ায় একটা নতুন মুসলিম রেবেল ফ্যাকশন তৈরি হতে পারে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি। আর এই কারণ দেখিয়ে তারা সিরিয়ার ভেতরে থাকা বাফার জোনটি পেরিয়ে গেছে। এদিকে ইউকে বেস সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় 450টি এয়ার স্ট্রাইক চালিয়েছে। এইচটিএস বা হায়াত তাহরির আল শামের লিডার আবু মোহাম্মদ আল জুলানি এটিকে একটা রেড লাইন অতিক্রম করার মতো কাজ বলেছেন। কিন্তু সিরিয়ার বর্তমানে যুদ্ধ করার কোনো সক্ষমতাই নেই বলা যায়। আর ইসরায়েলের এখানে দাবি এই স্ট্রাইকগুলো অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছানোর পথ বন্ধ করার জন্য। আর এরই মধ্যে 16 ডিসেম্বর ইসরায়েল সিরিয়ার টার্টুস নৌঘাটিতে আক্রমণ করে। এই আক্রমণের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এটি একটি 3 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি করে। আর একই সময়ে ইসরায়েল দামাস্কাসের কাছে কাসিউন পাহাড়ের রেডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে। এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবেই যে কারো মনে হবে যে এই এয়ার স্ট্রাইকগুলোতে সিরিয়ার হয়তো বা খুব ক্ষতি হচ্ছে। দ্যাট ইজ ট্রু, বাট সিরিয়ার থেকেও বেশি ক্ষতি হচ্ছে আর একটা দেশের। বলেন তো কে? দ্য অ্যান্সার ইজ ইরান। টার্টুস ছিল ইরানের ভূমধ্যসাগর অঞ্চলে প্রভাব বাড়ানোর একটা কৌশলগত ঘাঁটি। 2024 সালের আগস্টের দিকে ইরান জানায় যে টার্টুসে তাদের নেভাল বেসকে আরও স্ট্রং করবে তারা। কিন্তু এখন সেখানে কোনো ইরানি সামরিক উপস্থিতিই নেই। কাসুন পাহাড়ের রেডার সিস্টেম ছিল ইরানিয়ান, যা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে। আর বিশেষজ্ঞদের মতে এই হামলার একটা মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর সাথে ইরানের সরবরাহ রুট বা সাপ্লাই রুট ধ্বংস করে দেয়া। গত রবিবার হিজবুল্লাহর লিডার নাইম কাসিম স্বীকার করেছেন যে তারা এখন ইরানের সাথে কোনো রকম যোগাযোগই রাখতে পারছে না। আর এইটা ছাড়াও গত 14 মাসে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের প্রায় 24 জন হাই অফিসিয়াল অ্যাসাসিনেটেড হয়েছে ইসরায়েলের হাতেই।
এন্ড এগুলোর পেছনে যে ইসরায়েল ছিল সেটা তারা নিজেরাই দাবি করছে। হিজবুল্লাহর লিডার হাসান নাসরুল্লাহকেও ইসরায়েলি অ্যাসাসিনেট করে এই বছর। ইরানের পাশাপাশি টার্টুসে কিন্তু অ্যাডভান্স রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমও বসানো ছিল। ইসরায়েল থেকে ইরানের উদ্দেশ্যে কোনো অ্যাটাক গেলে সবার আগে এই কাসিউন পাহাড়ের রেডারগুলাই সেটা আইডেন্টিফাই করত, আর রাশিয়ান এয়ার ডিফেন্স ছিল ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যেটা এখন আর নাই। অর্থাৎ বাশার আল আসাদের ফল, হিজবুল্লাহর সাথে সাপ্লাই রুট কাট অফ আর ওয়েস্ট সিরিয়াতে সার্ভেলেন্স গায়েব হয়ে যাওয়া, এই তিনটা কারণে ইরান এখন ইসরায়েলের দিক থেকে যে কোনো অ্যাটাক আসলেই একরকম অন্ধই বলা যায়। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক গ্রেগরি ব্রু বলছেন, ইসরায়েল এখন ইরানের দিকে একটি পরিষ্কার রুট পেয়েছে এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন যেটা, ইসরায়েলের দিক থেকে কিন্তু ইরানের দিকে ক্রমাগত চাপ বাড়ছে, আর এইটার কারণে তাদের ইন্টারনাল যে পলিটিক্স অর্থাৎ নিজেদের মধ্যে যেসব রাজনীতি আছে ইরানের দেশের মধ্যে, সেটাও কিন্তু একটা প্রভাব পড়েছে। কথা উঠে আসছে নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার। ইউএনএর নিউক্লিয়ার ওয়াচডগের তথ্য মতে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটিকে ওয়েপেন গ্রেডে পরিণত করতে মাত্র 1 মাস সময় লাগবে। কিন্তু ইরান যদি এটা করে তাহলে ইসরায়েল সাথে সাথেই আক্রমণ চালাবে এবং এটি মধ্যপ্রাচ্যের জন্য হতে পারে একটা ধ্বংসাত্মক অধ্যায়। এখন আপনার মনে হতে পারে যে এত ধ্বংসাত্মক একটা জিনিস হয়তো বা আসলে কোনো দেশই চায় না, বাট একটা ব্যাপার চিন্তা করেন, ইরানের কিন্তু সব দিক থেকে চিন্তা করলে মিডল ইস্টে এখন অলমোস্ট তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আর এই রকম সিচুয়েশনে একটা মানুষ আসলে দুইটা কাজই করে, ওয়ান, আইদার সে চুপচাপ সরে যায়, না হলে একটা যুদ্ধ করে নিজেদের পাওয়া রাখার শেষ চেষ্টাটা করে। বাট এই যুদ্ধের পথটা একরকম এক হাতে বন্ধ করে রেখেছে আর একটা প্লেয়ার। যেই প্লেয়ারের আসল গেমটা যে কি, এটা নিয়ে অনেক বড় বড় ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরাও এখনো আসলে বুঝতে পারছে না কি হচ্ছে। সেই প্লেয়ারটা হচ্ছে তুর্কি বা তুর্কিয়ে। তুর্কিশ মিডিয়া বাশার আল আসাদের পতনের পর সেটাকে বলেছে রাইজ অফ টার্কিস ফুল মুন। কিন্তু কেন? আগের ভিডিওতে আমরা রাশিয়া আর ইরান কি কারণে বাশার আল আসাদকে সাপোর্ট দিতে পারে নাই সেটা দেখিয়েছিলাম। একই সময় তুরস্ক যে রেবেলদের ফুল সাপোর্ট দিয়ে এসেছে সেটাও আমরা জানি। বাট এই সাপোর্ট দেওয়ার পাশাপাশি তারা রেবেলদেরকে চেকেও রেখেছে। আগের ভিডিওতে বলেছিলাম আসাদের এগেনস্টে অ্যাটাকটা আরো কয়েক মাস আগেই হওয়ার কথা ছিল, কিন্তু টার্কিশ ইন্টেলিজেন্স সেটা কিন্তু বাশার আল আসাদকে সেই সময় জানিয়ে দিয়েছিল যাতে তারা সেই সময় আক্রমণটা না করতে পারে। কিন্তু এই টাইমে এসে দেখা গেল যে টার্কিশরা আসলে চুপচাপ সাপোর্ট দিয়েছে। এই কারণটা কি? কারণ টার্কি চেয়েছিল হয়তোবা তাদের একেবারে এক্সাক্ট কোনো একটা পারফেক্ট টাইমিংয়ে অ্যাটাকটা করার, যেই সময় তারা নিজেরাও কোনো একটা ফায়দা লুটতে পারবে। এই ফায়দাটা আসলে কি? অর্থাৎ কখন অ্যাটাক হবে, কিভাবে হবে, সবই আলটিমেটলি তুরস্কের অনুমতি নিয়েই হয়েছে। বাট এটার ইনফ্লুয়েন্স সিরিয়ার বাইরেও যাচ্ছে। সিরিয়াতে এখন মোস্ট প্রবাবলি একটা সুন্নি ঘেঁষা সরকার আসবে। সেটা হলে সিরিয়ার পাশেই থাকা ইরাক, যারা আবার তুরস্কর সাথেও বর্ডার শেয়ার করে, সেখানে সুন্নি মেজরিটি এরিয়াতে ইনফ্লুয়েন্স বাড়বে তুরস্কের। আর এই জায়গাগুলোতে এতদিন ইরান আর সিরিয়া দুইটার সাথে ইনফ্লুয়েন্স নিয়ে গ্যাঞ্জাম করা লাগতো তুরস্কের। কিন্তু সিরিয়া যদি এবার সুন্নি সাইডে চলে আসে তাহলে ইরান কিন্তু এই রিজিয়নগুলোতে একটা চিপায় পড়ে যাবে বলা যায়। আর এই মিডল ইস্টের বাইরেও বাশার আল আসাদের ফল আফ্রিকান বিভিন্ন দেশের উদ্দেশ্যেও একটা মেসেজ ছিল এরদোগানের পক্ষ থেকে। মেসেজটা ছিল উই আর ব্যাক। বাশার আল আসাদের পতনের 4 দিন পর তুরস্ক সোমালিয়া আর ইথিওপিয়ার মধ্যে টেরিটোরিয়াল ডিসপিউট সলভ করার জন্য একটা ডিল করে। এইরকম ডিল করার ক্যাপাসিটি তুরস্ক এর আগে কখনো দেখায় নাই। এই কাজ এতদিন ইরান আর না হলে চায়নাই করতো এখানে। আর একই সাথে লিবিয়ায় অবস্থান করা ইউএন ফোর্সকে মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যাকআপও দেয় তুরস্ক। আফগানিস্তানের সাথেও তুরস্কের সম্পর্ক খুবই ভালো। আবার ইরানের নর্দার্ন বর্ডারে আজারবাইজানে তারা বাকুকে মিলিটারিকে সাপোর্ট দিয়ে আসছে 2020 সালের নাগোর্নো কারাবাখ ওয়ারের সময় থেকেই। বেসিক্যালি যেটা বুঝছেন, ইরানের চারপাশেই নিজেদের জোন অফ ইনফ্লুয়েন্স তৈরি করছে এই টার্কি। আর এখানেই আবার আরো একটা প্লেয়ার চলে আসে মিডল ইস্টের, যেটা হচ্ছে সৌদি আরব। এতদিন পর্যন্ত ইরান আর সৌদির যে ক্যাচালটা, এটার বেসিস আসলে ছিল ধর্ম। সৌদি সবসময় নিজেদের সুন্নি মুসলিম বিশ্বের লিডার হিসেবে প্রেজেন্ট করেছে, আর ইরান করেছে শিয়ার দিক থেকে। সো ন্যাচারালি তারা রাইভাল ছিল। বাট এখন পরিস্থিতি যেদিক যাচ্ছে, সেভাবে যদি ইরানের ডমিনেন্স ফল করে আর তুরস্ক যদি সেই জায়গা নিয়ে নেয়, তাহলে এদের সাথে সৌদির সম্পর্কটা আসলে কেমন হবে এটাও অ্যানালাইসিস করার মতনই ব্যাপার। প্লাস তুর্কি অনেকটাই ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলোসফিতে চলে, যেখানে সৌদি রাজতন্ত্র ইসলামিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী বলে অ্যাটলিস্ট প্রচার করে। বাট রিসেন্ট টাইমে সৌদির কিছু কাজকর্ম মুসলিমদের বেশ কষ্ট দিয়েছে। আবার ইরান যেখানে টেররিস্ট অর্গানাইজেশনগুলোর থ্রুতে প্রক্সি ওয়ার চালাতো, তুরস্ক সেই রকমও না। ওরা ডিরেক্ট মিলিটারি ফোর্স ইউজ করে অ্যান্ড ওদের ইন্টেলিজেন্স খুবই স্ট্রং।
লাস্ট যখন তুর্কি এভাবে ডমিনেন্স পাওয়ারে আসার কথা ছিল সেটা ছিল 2012 সালের ঘটনা। ইজিপ্টে তুর্কির সাপোর্টে মোহাম্মদ মোরসির সরকার উঠে দাঁড়ায় অ্যান্ড সেটাকে আটকানোর জন্যই পুরা গালফ স্টেট একসাথে হয়। বাট সেবারের সাথে এবারে পার্থক্য হচ্ছে এবার তুর্কি অন্য কোনো দেশের থ্রুতে ইনফ্লুয়েন্সে আসছে না, তারা নিজেরাই পাওয়ার নেয়ার দিকে আসছে। বাট এই ডিসকাশনে বা আমার এই ভিডিও রিসার্চে একটা ফাঁকা জায়গা আছে, সেটা হচ্ছে সৌদি আরব এখন পর্যন্ত কিন্তু এই রিলেটেড ঘটনায় তেমন কোনো ইনভলভমেন্টই নাই, বা বলতে গেলে তাদের কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না বা কোনো স্টেটমেন্টও এরকম নাই যেটা আসলে এই ঘটনাগুলোকে তারা অ্যাড্রেস করে অ্যাটলিস্ট বলা যায়। অর্থাৎ তারা টাইম নিচ্ছে, এই টাইমটা শেষে যে কোনো সময় তাদের যে কোনো স্টেটমেন্ট বা অ্যাক্টিভিটি এই পুরো ঘটনাটাকেই বল দিয়ে দিতে পারে। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যেই সব অ্যানালাইসিস করছি বা যেই সব স্পেকুলেশন করছি সেই পুরো জিনিসটাই উল্টিয়ে যেতে পারে। সো উই নেভার নো, বাট একটা জিনিস আমরা জানি, যেটাই হোক না কেন দিস ইজ আ নিউ মিডল ইস্ট। যেই মধ্যপ্রাচ্য এমন একটা পরিবর্তনের মধ্যে রয়েছে যা পুরো অঞ্চল এবং বিশ্ব রাজনীতিকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে। আর এই মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার কে হতে যাচ্ছে, সৌদি, ইরান নাকি তুর্কি, সেই কোশ্চেনটা থেকেই যায়। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, আমার এই ভিডিওর লাস্ট 1 বছরে যেসব মানুষ দেখেছেন তার মধ্যে মোর দ্যান 70% মানুষ আমার সাবস্ক্রাইবারই না। ভাই আমি মানতেছি আমি সবসময় সাবস্ক্রাইব করেন বা এই ধরনের কথাবার্তা বলি না, বাট তাই বলে কি সাবস্ক্রাইব করবেন না নাকি? 70% কিন্তু একেবারেই কম না। তো আজকে যদি আপনি আমার এই ভিডিও দেখে থাকেন আর নিচে যদি সাবস্ক্রাইব বাটন এখনো ক্লিক করে না থাকেন, মাস্ট ডু ইট। আর যদি আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন, এখনই আপনাকে ফোর্স করতেছি না, বাট আরও কয়েকটা ভিডিও দেখে আসেন, আই এম শিওর, প্রিটি শিওর এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যগুলোও ভালো লাগবে অ্যান্ড সাবস্ক্রাইবার হইতে চাইতেই পারেন। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।